এই অনিয়ম দুর্নীতি নিয়ে এগিয়ে যাবে। আসলে যদি পেটে ধান্দা থাকে যে চাউল কেনার চেষ্টা, সে যদি আসলে তার পারিশ্রমিকটা যদি সঠিকভাবে পায় তাহলে অবশ্যই সে কিন্তু তার কার্যকরিতা চালাতে সম্ভব হবে। যে প্রতিষ্ঠানগুলো ভালো বেতন দেয় সেই সাংবাদিকরা কিন্তু অন্যায় অনিয়মের সাথে জড়াতে পারে না, দায়বদ্ধতা থাকে। ওই প্রতিষ্ঠান তাকে প্রেশার ক্রিয়েট করে, তাকে সবসময় পর্যবেক্ষণে রাখে। কিন্তু যে বেতন দেয় না সে তো ওই সাংবাদিকের বলতে পারবে না, ভাই আপনি এটা কেন করছেন। এই কারণে কিন্তু অনিয়ম দুর্নীতি হয়। এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন বলে আশা করি আমি আমার কথা শেষ করি। ধন্যবাদ। আমি একটু বলি, তিনটা যেহেতু জাতীয় নেতারা আমরা পাইছি, জাতীয় পর্যায়ের বক্তব্য একটু জানার চেষ্টা করি। জি, প্রথমত মনোনয়ন বিক্রি যেটা আমাদের দেশে হয়ে থাকে, ভোটে কালো টাকার সরাসরি, এইটার বন্ধের কোনো পরিকল্পনা বর্তমান যারা সংস্কারে আছে বা যারা আছে আন্দোলন সংগ্রামে আছে, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, তারা এটা নিয়ে কোনো ভাবছে কিনা বা চিন্তা করে কিনা, একটা গেল। আরেকটা হলো, আমরা এই আন্দোলন আসলে কি 1.5 মাসের না 17 বছরের, এটা গণ অধিকার পরিষদ কি মনে করে? আন্দোলনটা কি 1.5 মাসের না 17 বছরের? আর একটা বিষয়, একটা প্রশ্নের উত্তর দিলে তাহলে আমি ভুলে যেতে পারি। আচ্ছা তাহলে আমরা প্রথম প্রশ্নটা হলো যে আপনার নমিনেশনের বিষয়টা। দেখেন, এটা আমরা দলগুলোকে আহ্বান জানিয়েছি, যারা দুর্নীতিবাজ, যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে, গুম খুনের অভিযোগ আছে, যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, অপরাধ করেছে, তাদেরকে নমিনেশন দেওয়া যাবে না। ক্লিন ইমেজে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে নমিনেশন দিতে হবে। এই বিষয়ে আমরা সব দলকে আহ্বান জানিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা সেটি করব যে কোনো দুর্নীতিবাজকে, অন্যায়কারীকে, লুটপাটকারীকে নমিনেশন দেওয়া হবে না। অন্য দলকে আমরা একই কথা বলছি, আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় যে প্রশ্নটা আপনার, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? আন্দোলন 1.5 মাসের না 17 বছর? আচ্ছা, দেখেন, আন্দোলনটা কখনোই 1.5 মাসের না। আন্দোলনটা গত 10-12 বছর বা 17 বছরের, সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে না, সেই সময় থেকেই আন্দোলনটা চলছে ধারাবাহিকভাবে। মাঝখানে কখনো আন্দোলনের পরিধি বা বিস্তারটা বেড়েছে, কখনো কমেছে। এবং আমরা তো যারা রাজনীতিবিদরা, আমরা সবসময় বলছিলাম যে রাজনীতিবিদদের বা দলগুলোর আন্দোলনের সাথে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী তারা সম্পৃক্ত না হলে কখনোই আন্দোলন সফল হবে না। বারবার কিন্তু রাজনীতিবিদরা বলছিল যে কেন শিক্ষার্থীরা নামছে না, কেন তরুণরা নামছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিশ্চয়ই শুনেছে যে তরুণরা না নামলে আন্দোলন সফল হবে না। সেটা কিন্তু হয়েছে, তরুণরা নেমেছে। সুতরাং এখন আপনি যদি মনে করেন যে মেসি হয়ে গিয়েছে আপনার 36 দিনের আন্দোলনে, 10 দিনের আন্দোলনে, না, এই আন্দোলন ধারাবাহিকভাবে চলেছে। আমরা আহ্বান জানাচ্ছিলাম শিক্ষার্থীরা নামেন। এবং এই আন্দোলনে কি দলগুলোর ভূমিকা নয়? দলগুলোতে ব্যাপক ভূমিকা রেখেছে। আপনি ঝিনাইদহে দেখেন বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ একসাথে কাজ করেছে। গণ অধিকার পরিষদের যিনি সভাপতি সাখাওয়াত হোসেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান উপদেষ্টা ছিলেন, একটি রাজনৈতিক দলের নেতা হয়ে। ওইখানে মামুন আছে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, রিহান আছে, তারাও তো বলতে পারবে, কমিটি যে ছিল তারাও বলতে পারবে। অর্থাৎ সবাই কিন্তু ভূমিকা রেখেছে। এবং একই সাথে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা, সাংবাদিক হয়তো বললই যে একজন সাধারণ মানুষ তিনি লাইট নিয়ে, তিনি আপনার প্রেস নিয়ে বসেছিলেন, যে যখন একজন টিআর গ্যাসের মুখোমুখি হচ্ছে তখন তাকে সেটা দিচ্ছে। আপনাদের ভূমিকা আছে। এবার প্রশ্ন 3 নম্বরে আসি। যে কথাটা বলা হলো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, পরিচালনা পরিষদ, আসলে এখানে জেলা প্রশাসকের কর্তৃত্ব কতটুকু আছে? কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু মন্ত্রণালয় থেকে চিঠি করে নিয়ে আসছে, তো অমুকের সভাপতি করা হলো, দেখছে কিন্তু মন্ত্রণালয়ের যে কোনো একজন সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত চিঠি আসছে। তাহলে এখানে কি রাজনৈতিক দলের সাথে সমন্বয়ের আগে দরকার, না আগে জেলা প্রশাসনের এখানে কোনো কর্তৃত্ব আছে? সেটা একটা বিষয়। আর একটা বিষয়, সেটা হলো যে আপনি যে কথা বললেন যে যদি কিনা কোনো রাজনৈতিক নেতাকে দেওয়া হয়, তাহলে সেখানে রাজনৈতিক নেতার তো কোনো দায়িত্ব না, দিতে হবে প্রশাসনকে। প্রশাসনের কাছে কিন্তু ঝামেলাটা আরো বৃদ্ধি পায় বেশি। মানে একটা প্রশাসনের কর্মকর্তাকে সভাপতি রেখে ওই প্রতিষ্ঠান চালানো, ওই প্রতিষ্ঠানের A to Z যারা আছে, শিক্ষকরা, কর্মচারীরা, তাদের সবার জন্য কিন্তু বিশাল একটা ঝামেলাপূর্ণ হয়ে যায়। সেই ক্ষেত্রে এইসব জায়গাতে শিক্ষাবিদ যারা আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা দীর্ঘদিন চাকরি করে এসছে, এক্স প্রিন্সিপাল বা কোনো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হতে পারে যার বাড়ি ঝিনাইদহে, তারা এগুলো দায়িত্ব নিতে পারে কিনা, এইগুলো নিয়ে আপনারা চিন্তা করতে পারেন কিনা? দেখেন, আমি কিন্তু আগেই বলেছি যে এখানে যারা সাংবাদিকরা আছে, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছে, আপনারা তো নিরপেক্ষ, দায়িত্ব আপনাদেরকে দিন, শিক্ষকদেরকে দিন, যারা সাবেক শিক্ষক তাদেরকে দিন। পলিটিশিয়ান সে জনগণের চাকর, জনগণের সেবক, সে জনগণের সাথে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে সে নিয়োগ বাণিজ্য করার জন্য নিশ্চয়ই সভাপতি হচ্ছে।
এটা বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি ডিসির সাথে কথা বলবো যে আপনি যদি ঝিনাইদহ না চালাতে পারেন বলেন, আপনার ব্যর্থতা আপনি সাধারণ মানুষের কাছে স্বীকার করেন, সাধারণ মানুষ আপনাকে সহযোগিতা করবে। নিরপেক্ষ মানুষকে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দায়িত্ব দিতে হবে, কথা স্পষ্ট। যে সকল পলিটিশিয়ানরা দায়িত্ব নিচ্ছেন তারা অসৎ উদ্দেশ্যে এই দায়িত্বগুলো নিচ্ছেন, এটা স্পষ্ট কথা। আমি তো কোথাও দায়িত্ব নিচ্ছি না। আরে ভাই, সারাদিন আপনাদের সাথে কথা বলতে, মানুষের কাছে যেতেই তো আমি সময় পাচ্ছি না, এলাকায় এসে তো আমি ঘুমাইতে পারতেছি না। ঢাকাতে একই অবস্থা। আমি একজন শিক্ষা প্রতিষ্ঠান আমি কিভাবে চালাবো, কিভাবে দায়িত্ব নিব? তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে। আপনি বলেন, একসাথে কি আমি ব্যবসা করতে পারি? ব্যবসায়ী কখনো রাজনীতিবিদ হতে পারে না, সাংবাদিক কখনো রাজনীতিবিদ হতে পারে না, কারণ সাংবাদিককে সবসময় তথ্য অনুসন্ধানের জন্য ছুটতে হয়। সুতরাং যেগুলো হচ্ছে এগুলো অভ্যুত্থান চেতনার সাথে যায় না। এগুলো সিনিয়র নেতৃবৃন্দের যে বক্তব্য, কমান্ড, সেটিকে আসলে ভায়োলেট করে এগুলো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, ব্যক্তিগত আর্থিক সুবিধার জন্য এইগুলো করা হচ্ছে। এই চিত্র সারা দেশের এই চিত্র যদি আমরা বদলাতে না পারি তাহলে বদলাবে কি? অভ্যুত্থান ঘটাইতে পেরেছি, এই চিত্র ইনশাল্লাহ বদলাতে পারবো। থ্যাংক ইউ। আর কেউ? নির্বাচনের পরিকল্পনা তো আপনাদের কাছ থেকে আসতে হবে, আমাদের কাছ থেকে আসতে হবে এবং সরকারের কাছ থেকে আসতে হবে। আমরা এই জন্য রাজনৈতিক দলগুলো বলছি একটি রোড ম্যাপ ঘোষণা করেন। রোড ম্যাপ ঘোষণা করলেই তখন কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে সরকার কি চায়, কি চাচ্ছে। পরিকল্পনাবিহীন কোন সরকার চলতে পারে না এবং কোন সরকারের ম্যাপ আনলিমিটেড হতে পারে না। আমরা বারবার বলেছি এই সরকারকে অবশ্যই রোড ম্যাপ প্রকাশ করতে হবে। আমি যতদূর বুঝতে পারছি যে তারা যে 10টি সংস্কার কমিশন গঠন করেছে, এই সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিলেই তারা আসলে হয়তো একটি রোড ম্যাপ প্রকাশ করবে। তো প্রতিবেদন তো আশা করি শীঘ্রই তারা দিবেন। সেক্ষেত্রে আমরা আরেকটু সময় ধৈর্য ধরে আমরা অপেক্ষা করি। সাংবাদিকদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে। আসলে কি এককভাবে নির্বাচন হচ্ছে না যৌথভাবে নির্বাচনের? দেখেন, আমরা এখন পর্যন্ত আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি যে আমরা 300 আসনে আমরা নির্বাচন করতে চাই। সেই ঘোষণা আমরা সব জায়গায় দিচ্ছি, বলছি, মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। তবে নির্বাচনের আগে ওই সময়কার পরিস্থিতি, পরিবেশই আসলে বলে দিবে হোয়াট টু ডু, কি করা উচিত। সেক্ষেত্রে সবার সাথে আমরা মত বিনিময় করবো, দলীয় ফোরামে মিটিং হবে, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এখনো পর্যন্ত দলের সিদ্ধান্ত 300 আসনে ইলেকশন করা। এখন একজন রাজনীতিবিদ মানেই তাকে এমপি হতে হবে সেটি না। রাজনীতিবিদ মানে কি? মানুষের সেবা করা। রাজনীতি মানে কি? নীতি শব্দ আছে এখানে, নীতি তৈরি করা। তো সেক্ষেত্রে যে আপনাদের সাথে বসছি, কথা বলছি, এটা কি রাজনীতির অংশ না? আপনাদের সমস্যাগুলো শোনাই তো মূল রাজনীতি, সেটি সমাধান দেওয়া তো মূল রাজনীতি। এই কাজ তো শুধুমাত্র জাতীয় সংসদে বসে হবে না, এই সংসদ বসাইতে হবে প্রত্যেকটা পাড়া মহল্লায়, সব জায়গায়। রাজনীতিবিদকে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে, সমাধান দিতে হবে এবং সেই সমাধান টাকার বিনিময়ে না। মাতব্বরি করবেন, টাকার বিনিময়ে সালিশ বসিয়ে টাকা দিবে আর ওই অন্যদিকে রায় ঘুরিয়ে দিবেন, সেটা না। স্বচ্ছই মেজে রাজনীতি করতে হবে। আমি স্পষ্টভাবে বলছি, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তাদের রাজনীতি কঠিন হয়ে যাবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলেছিলেন? যে যারা পাচারকারী, দুর্নীতিবাজ, তাদের রাজনীতি কঠিন হয়ে যাবে। এখন আমি বলবো সবাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান হন। তার আদর্শ যারা লালন করে তাদেরকে বলবো সবাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান হন। দুর্নীতিবাজদের জন্য রাজনীতিকে কঠিন করে দিতে হবে এবং সেই আহ্বান শুরু হয়েছে কিন্তু। সুতরাং যারা দুর্নীতি করছেন, লুটপাট করছেন, নিজের ব্যক্তিগত আখের গোছানোর জন্য চেষ্টা করছেন, বন্ধ করেন এই সকল। সবকিছু বন্ধ করেন, পরিবর্তন হয়ে যান, তওবা করে ক্ষমা চেয়ে জনগণের পক্ষে থাকেন। আমি কালে কন্টেন্ট রিপোর্টার, আমার নাম সাইফুল মাহমুদ। তো আপনি যে কথা বলেছেন প্রথমে সাংবাদিক সম্পর্কে এবং সাংবাদিকদের কল্যাণে আপনি কাজ করতেছেন এবং সাংবাদিকদের দুর্দশার কথা আপনি উপলব্ধি করতে পেরেছেন এবং সেগুলো আপনি প্রতিহত করবেন এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় আপনি সক্রিয় থাকবেন। এই জন্যে আমি আমার পক্ষ থেকে আপনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার কথা হচ্ছে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার এখন 10টি সংস্কার কমিশন গঠন করেছে। এই সংস্কার কতদিনের ভিতরে হতে পারে বা কতদিন সময় লাগতে পারে এই সংস্কারের জন্য? আর আমাদের দেশের একটা চলমান একটা আইন আছে, সেই আইন দিয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত চলছি। তো সেই আইন হয়তো বা কিছু রদবদল পরিবর্তন
হতে পারে। তো এখানে যে আইনগুলো আমরা দেখছি যে আপনি সাংবাদিকদের অগ্রণী ভূমিকার কথা বলেছেন, যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে, এই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করতে হলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার দরকার আছে। সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার দরকার আছে, কিন্তু আমি মনে করি দেশের জনগণ, বিশেষ করে রাজনীতিবিদদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এবং সাংবাদিক এবং রাজনীতিবিদ এই দুই একে অপরের পরিপূরক বলে আমি মনে করি। কারণ আমিও কিন্তু একই কথা বলেছি। হ্যাঁ, আপনারা যদি, রাজনীতিবিদরা যদি অগ্রণী ভূমিকা না পালন করেন, তাহলে আপনাদেরকে আমরা সহযোগিতা করার সুযোগ আমাদের কম। অতএব এখানে যে চলমান যে যেমন প্রশাসনিক, আমি একটা এক্সাম্পল দিই, যে আমাদের ঝিনাইদহে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসন মাঠে কিন্তু আপনার টিম পাঠিয়ে ইয়ে করে ফাইন করতেছে, প্রতিনিয়ত কিন্তু করতেছে, কিন্তু পলিথিন কিন্তু বন্ধ হচ্ছে না। আবার ঝিনাইদহের কিছু বিশেষ সমস্যাগুলো আছে, সেই সমস্যার কথাও কিন্তু অনেকে আমাদের ডিসি সাহেবকে বলেছে, সে ব্যাপারেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেমন আমি নিজে বারবার ডিসি সাহেবের সাথে যখন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে মিটিং হয়, তখন আমি বারবার একটা কথাই বলি, যে সারা বাংলাদেশে আপনার 1 টাকার কয়েন 2 টাকার কয়েন চলে, শুধুমাত্র ঝিনাইদহে 1 টাকার কয়েন 2 টাকার কয়েন চলে না। কিন্তু এইটা ইমপ্লিমেন্ট কেন করা যাচ্ছে না? আর এর জন্য সাধারণ পাবলিক প্রতি মাসে একজন অন্তত 500 থেকে 600 টাকা সে ক্ষতিগ্রস্ত হয় এই 1 টাকা 2 টাকার কয়েন না চলার কারণে। এবং আমি ডিসি সাহেবকে লাস্ট মিটিংয়ে বলেছিলাম যে আপনি একটা ঝিনাইদহ শহরে একটা মাইকিং করিয়ে দেন, তথ্য অফিস থেকে একটা মাইকিং করিয়ে দেন, এবং যারা 1 টাকা কয়েন এবং 2 টাকার কয়েন নেবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সেটাও আজকে 15 দিন হয়ে গেল, সেটাও আমি দেখছি না। তাহলে এগুলো যদি চলমান যে মানুষের যে সুযোগ সুবিধা সমস্যায় আছে, সেই সমস্যাগুলো যদি সমাধান না হয়, আমরা মনে করি যে আজকে দেশের একটা পরিবর্তন ঘটেছে, মানুষের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই পরিবর্তনটা দেশের আপামর জনসাধারণ ঘটিয়েছে। তাহলে সেই আশা পূরণের আমরা কিন্তু এখনো কোনো আলামত, জনগণ কিন্তু এর সুফল কিন্তু এখনো পায়নি। ধন্যবাদ। আপনি যেটি বললেন সেই কথা কিন্তু অলরেডি আমি উত্তর দিয়েছি, যে যেটা নির্বাচন বা রোডম্যাপ বা সমস্যাগুলো যেটা হচ্ছে, বেশি পদক্ষেপ নেওয়া উচিত। পলিথিনের যে বিষয়টা বললেন, 1 টাকা 2 টাকার নোটের যে বিষয়টা বললেন, অবশ্যই আমি আমার জায়গা থেকে ডিসি সাহেবের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। তার সাথে আমি বসবো ইনশাআল্লাহ। সেখানে বসে আপনাদের যে কথাগুলো শুনলাম, আপনাদের সাংবাদিকদের সমস্যা তো আছে, বিষয়গুলো নিয়ে বিস্তারিত, এই জন্য আপনাদের সাথে আগে বসা, আপনাদের সাথে বসে আপনাদের কথাগুলো শুনে তাহলে ঊর্ধ্বতন প্রশাসন যারা আছে তাদের সাথে কথা বলতে আমার আরো সহজ হবে, যে আমি তাদের সাথে বসেছি, এই তথ্যপত্রগুলো পেয়েছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আপনারা কি আসলে সত্য কথাগুলো সত্য বলবেন, মিথ্যা বলবেন না এখানে? কারণ এখানে আমরা সমাজটা যদি সাজাতে চাই, তাহলে আমাদের সবাইকে সত্য বলতে হবে, নির্ভয়ে বলতে হবে। আপনারা কি সঠিকভাবে আসলে সাংবাদিকতা করতে পারছেন? মানে কোনো ভয় পাচ্ছেন কিনা? সেটা যদি একজন সঠিকভাবে করার সুযোগ নেই। কথা বলতে হলে আপনারা সঠিকভাবে করার সুযোগ নেই। আচ্ছা, সেটা একজন একটু বলেন, একজন না দুইজন। আমার চেয়ে বেশি মামলা তো কেউ হয়নি এই সাংবাদিকতা করতে গিয়ে বিগত দিনগুলো। এখন সেই পরিবেশ এখন কিন্তু যে নেই তা না, আমরা কিন্তু এখনো ভয় পাই যে এরকম মামলা মকদ্দমা বা হামলা এর শিকার আমরা যে কোনো সময়। আপনি যদি আমি একটা পরিচয়টা দিয়ে কথা বলেন, তাহলে অনেকে দেখছে বুঝতে সহজ। আমার নাম আজাদ রহমান, আমি প্রথম আলোতে আছি। আচ্ছা আচ্ছা, আজাদ ভাই, আচ্ছা, আমার সাথে অনেক কথা হয়েছে, ফার্স্ট দেখা হলো। হ্যাঁ, আজাদ ভাই তো অনেক বড় সাংবাদিক। আমি বলি, আমার নাম হচ্ছে রায়হান, আমি 21 টেলিভিশন এবং জনকণ্ঠে কাজ করি। আমি আপনি যে কথাগুলো বলেছেন বাস্তব, এবং যে প্রশ্ন আপনার যে সাংবাদিকরা নিউজ করতে ভয় পায় কিনা, আমি ঝিনাইদহ থেকে শুরু করে সারা বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানি, যে প্রায় 150-র উপরে সাংবাদিকের নামে গায়েবী মামলা দেওয়া হয়েছে নিউজ করার কারণে।
এটা কি সরকারের অনুমোদন দালালি সরকার করার কারণে, চাটুকারি করার কারণে, রাজনীতি করার কারণে যে কয়জন সাংবাদিক জেল হাজত খাটছে বা দণ্ডের অপেক্ষায় আছে তাদের কথা আমি বলতে চাচ্ছি না। সেগুলো বাদে যারা নিউজ করেছে, সত্য সাংবাদিকতা করেছে, চাটুকারিতা করেনি, দালালি করেনি, তাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এখনো আমাদের দেশে। কদিন আগে কক্সবাজারে করা হয়েছে, বরিশালে করা হয়েছে, যশোরে করা হয়েছে, বিভিন্ন জায়গায়, নওগাঁয় করা হয়েছে, ঝিনাইদহের অবস্থাটা একটু বলেন। নওগাঁয় করা হয়েছে। আমি ঝিনাইদহে আসতেছি। ঝিনাইদহে আপনারা যে বিপ্লব করেছেন, একটা কঠিন বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব। এই বিপ্লবের আমূল পরিবর্তন আমরা সারা দেশব্যাপীর কথা বলবো না, বাংলা ঝিনাইদহের কথা বলবো। ঝিনাইদহে আমরা সেই বিপ্লবের পরিবর্তন দেখতে পাচ্ছি না। সাংবাদিকতার চোখ দিয়ে যদি বলতে যেটা দেখছি, কেন দেখতে পাচ্ছি না? যে আপনি গতকালকে বলেছেন যে এই মোবাইলের এই পিঠ আর এই পিঠ, এইটাই আমরা দেখতে পাচ্ছি। এর কোনো পরিবর্তন নেই। সত্য কথা কি, সত্য কথা বলবো? আমাদের সত্য কথা বলতে গেলে তো আমাদের হাত পা বাঁধা, হাত পা বাঁধা। আপনারা তো স্পষ্ট দেখতে পাচ্ছেন। কেন আপনারা আন্দোলনগুলো থামিয়ে রাখছেন কেন? আজকে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লুটপাট করেছে, কোটি কোটি টাকা লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য দিয়ে। তারা কারা করেছে? চেয়ারম্যানরা করেছে। একটা মেম্বারও একটা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়েছে, একটা দলের পৃষ্ঠপোষকতায় সেগুলো হয়েছে। এখন কি হচ্ছে? সেগুলোর পরিবর্তনে এখন নতুন করে কারা আসছে? আপনারা তো এই সংসদ নির্বাচনে ভাগ বাটোয়ারার কথা আমরা জানি, যে কারা সংখ্যানুপাতিক হারে বা এই হারে নির্বাচন হলে কারা কতটা আসনে যাবেন। তাহলে এই জায়গাগুলো তো আপনারা আসতে পারতেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আমরা জামাতের নেতাদের দেখতে পারতাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখতে পারতাম, গণ অধিকারের দেখতে পারতাম। আমরা তো কই, আমরা তো চোখেরা দেখি, শুধু একটা জিনিসই দেখি, যে একটা যা দেখেছি তার আর একটা পিঠ দেখতেছি। তাহলে পরিবর্তনটা কি আসলো? আপনারা বলেন 17 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, 53 বছর। 53 বছরে ভালো ছিলেন কোন বছরে? আমরা ভালো কেটেছে কোন বছরে? স্বৈরাচারী আন্দোলন কতদিন ধরে হয়েছে এই দেশে? যারা এসছে, যারা ক্ষমতায় থেকেছে, তারা স্বৈরাচারের রূপ নিয়ে, লেবাস নিয়ে তাদের পতনতি হয়েছে। আমি রাজনীতির কথা বলতে চাচ্ছি না, এগুলো বুঝুক কম। তো যেটা বলছি যে আমাদের ঝিনাইদহে কোনো পরিবর্তন আমরা দেখছি না। প্রশাসনে যদি পরিবর্তন হয়, তাহলে আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের প্রখ্যাত সাংবাদিক ঝিনাইদহের নামকরা সাংবাদিক আজাদ রহমান, যার নামে আওয়ামী লীগ সরকারের আমলে 14-15টা মামলা হয়েছিল, আমরা মামলা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম আছে অনেক আন্দোলন করেছি, আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। মামলা থেকে আমাকে একটু তালিকাটা দিবেন ইনশাআল্লাহ। অনেক আন্দোলনের পরে সেই মামলা থেকে তারা রেহাই পেয়েছে। এমনকি প্রশাসন থেকে ক্রস ফায়ারে দিয়ে দেবে এমন পর্যায়ে চলে গেছিল। সেই সব জায়গা থেকে কিন্তু আমরা উত্তরণ হতে পেরেছি। তাহলে এখনো কিন্তু সেই অবস্থাটা সাংবাদিকদের রয়েছে, আমরা নিউজ দেখতে পারি না। শুধু 17 বছরের কথা বললে হবে না। আমরা যখন ফ্রেশ নির্বাচনের ভিতর দিয়ে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, প্রথম যখন এসেছিল, তখন কিভাবে 4 দলীয় জোটের পতন হয়েছিল, সেই সময় কি পচন হয়েছিল, এরশাদের কি পচন হয়েছিল, ভয়ানক পচন হইল শেখ হাসিনার সরকারের। এই পচনের আমরা সেই পচনটা তো দেখতে আর চাই না। তাহলে যদি দেখতে না চাই, সাংবাদিকতা করে আমরা কি বলবো? আপনারা আপনাদের বিপ্লব থেমে গেছে ঝিনাইদহে এসে, বাংলাদেশের কথা তো আমি জানি না। থেমে যদি না যাই, তাহলে আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন। আমরা খাতায় লিখবো, তারপরে আপনারা আন্দোলন করবেন কেন? আপনি জানেন না কোন কলেজের সভাপতি কে হয়েছে? আপনি জানেন না কোন কলেজের দপ্তরিকে সভাপতি বানানো হয়েছে? তাহলে সেই কাজগুলো কেন আপনারা করছেন না? থেমে যাচ্ছে কেন? আপনারা জানা উচিত এখানে মালিক সমিতিতে কারা আছে, এখানে শ্রমিক সেক্টরে কারা আছে, এখানে বাস মালিক সমিতিতে কারা আছে। প্রত্যেকটা জায়গা থেকে চাঁদা উঠছে, রেস্ট হাউস থেকে চাঁদা উঠছে, সব জায়গাতে চাঁদা উঠছে। যারা চাঁদাবাজ, তারা চাঁদাবাজি করেই যাচ্ছে। সাংবাদিকের কলমে, আসলে সাংবাদিকের কলমে আমরা লেখেই শেষ, আমাদের তার করার কিছু থাকে না। সাংবাদিকতা করে আমরা কি করবো? আজকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে ইমেজ নিয়ে এসেছিলেন তিনারা, সেই ইমেজ কি তিনাদের আছেন নাকি? ওনারা যত থাকবেন তত পচবেন। দ্রুত নির্বাচন, আমরা মনে করি কি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশটা সুন্দর চলবে। তাছাড়া চলতে পারে না, চলছেও না, এবং ঝিনাইদহেও চলছে না। আপনি আরো থাকেন, আরো থাকবেন, নির্বাচনে অংশ নেবেন, আরো দেখতে পারবেন, আরো রূপ দেখতে পারবেন, এখানকার পচনের যে রূপটা আরো দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঝিনাইদহ সদর হাসপাতালে 6 মাস ওষুধ আসে না, ওষুধ চাতে গেলে ওষুধ পাওয়া যায় না। আমি নিজে তো প্রত্যক্ষ, আমি হাটে আমার ব্লক, আমি সদর হাসপাতালে যে ওষুধ আনতাম, আজ 6 মাস ধরে যাচ্ছি আসছি, কোনো ওষুধ নেই। স্টোরে গেলে কয় যে ওষুধগুলো আসছে না। এটাও আপনার খোঁজ খবর নেবেন, ওষুধ যাচ্ছে কোন। আচ্ছা, আমরা মনে হয় শেষ করে দিতে পারি। ধন্যবাদ। তো
তোমার কি কোনো প্রশ্ন? আমি আর কেউ বলে নাকি জিজ্ঞেস করেন সাংবাদিকরা? হ্যাঁ, আচ্ছা, বাদন মাজারদারা বাদন পরিচয় দাও। মাজিদ রেজা বাঁধন, আনন্দ টেলিভিশনের কাছে। আনন্দ। আমি আসলে আপনার কথায় একটু আশ্বস্ত হয়েছি আর কি। আপনারা জাতীয় পর্যায়ের নেতা, আমাদের খোঁজখবর নিতে আসছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আন্দোলন পরবর্তী যে পরিবেশ আমরা দেখেছিলাম, বিশেষ করে আমি স্পেসিফিকলি অফিসগুলোর কথা বলবো, ঝিনাইদহে সেখানে কাজ কাম সব স্থবির হয়ে গেছে। মানে যারা ঘুষখোর কর্মকর্তা, যে অফিসে অ্যাভেলেবেল ঘুষ চলে, সেই যুগে তারা কাজ টাজগুলো থামিয়ে দিয়েছে। এখন আবার কাজ শুরু করেছে, কারণ কিছুদিন যে আন্দোলন সংগ্রাম আপনারা করছিলেন এবং অভিযান চালিয়েছিলেন, আমাদের এখানে যারা পরিচিত নেতা আছেন, এই অভিযানের কারণে মানে তারা কিন্তু কাজও করছিল না, টাকাও নিচ্ছিল না। কিন্তু এখন তারা কিন্তু আবার ফুল ফোর্সে শুরু করেছে। আমি একটা ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, আমার একজন হিতাকাঙ্ক্ষী এজি অফিসের কথা আমি বিশেষ করে বলবো, জেলা এজি অফিসের কথা। সে রিটায়ার্ড যে টাকাটা পাবে বা তার কাগজপত্র সব জমা দিয়েছিল, তাকে 1.5 মাস ধরে ঘোরাচ্ছে যে 50,000 টাকা না দিলে সে হচ্ছে এটাই করবে না। সে 40,000 টাকা পর্যন্ত রেডি করছিল, করে সে 1.5 মাস ঘুরেছে, কিন্তু সে কাজটা করে দেয়নি। তারা আমার আত্মীয়, যার করে আমি বলছিলাম, তো আমি একটু রিকোয়েস্ট করেছিলাম, করার পরেও কোনো কাজ হয় নাই। পরে আবার 10,000 টাকা রেডি করে দিয়েছে, তারপরে তারা সেই কাজটা করে দিয়েছে গত 2 দিন আগে। তো আমি এটা উদাহরণ হিসেবে এই জন্য দিচ্ছি যে অধিকাংশ ঘুষখোর অফিস যেগুলো ছিল, তারা কিন্তু আবার ফুল ফোর্সে শুরু করেছে। এটা কি কারণে? যে এখন আর যে ছাত্ররা যেভাবে যে তাদেরকে ধাওয়া করছিল বা যেভাবে অভিযান চালাচ্ছিল, ভয়টা তাদের ভিতর নাই। কারণ সরকার এখন বলছে যে আমরা দেখতেছি, ছাত্ররা এখন থাক, আমরা আমাদের মতো দেখছি। মানে এই দৃষ্টিকোণ থেকেই তারা কিন্তু আবার এটা শুরু করেছে। তা যদি আপনি যেহেতু কথা বললেন যে ডিসি সাহেবের কাছেও আপনি বলতে পারবেন, এসপি সাহেবের কাছেও বলতে পারবেন, চার্জ করতে পারবেন, এই জন্য আমি একটু আশাবাদী হয়েছি। যদি এই ক্ষেত্রে কিছু আপনার করার থাকে, তাহলে ঝিনাইদহবাসীর জন্য আপনি করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আরেকটা জিনিস একটু ধরিয়ে দিই আপনাকে, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের ঝিনাইদহ কিন্তু হানাদার মুক্ত হয় 6 তারিখ, অর্থাৎ গতকালকে যে দিনটা ছিল। মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তারা তো শুধু একটা দলের না, সার্বজনীন ছিল মুক্তিযুদ্ধটা, এবং দলমত নির্বিশেষে এই দেশের মানুষ স্বাধীন করেছে। তাহলে সেই 6 তারিখটা আমরা 53 বছর ধরে, বয়স যতদূর হয়েছে ততদূর দেখে আসতেছি, এই হানাদার মুক্ত দিবসটা পালন হয়। ঘটা করে না হলেও অন্তত মুক্তিযোদ্ধা যারা ছিল, আমাদের এখানে প্রয়াত নেতা, বলিষ্ঠ নেতা বশির রহমান মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, ওনার আমল থেকে, ওনার আগের আমল থেকে ওটা হয়ে আসতেছে যে মুক্তিযোদ্ধারা একটা র্যালি করে, একটা আলোচনা সভা করে, কিভাবে দেশটা স্বাধীন হইল, আমাদের ঝিনাইদহ কিভাবে স্বাধীন হইল, ঝিনাইদহটা কিভাবে মুক্ত হইল, এই পাকিস্তানি হানাদাররা কি কি ক্ষতি করলো, কি কি জ্বালা পোড়া করলো, আমরা ওই দিন জানতে পারি। নতুন করে ঝালাই হয় দিন আমাদেরটা, আর নতুন প্রজন্মরা জানতে পারে। সেটা কিন্তু এবার বন্ধ করলো। এটা প্রশাসনের থেকে ডেকে করানো হয়। ডিসি সাহেব ডাকেন, উনি বলেন যে ঠিক আছে আপনারা এই প্রোগ্রামটা করেন। ওনার তো কোনো উদ্যোগই দেখলাম না, কোথাও কোনো প্রোগ্রাম হলো না। আমরা হতাশ হয়ে গেছি। আমাদের যশোরে হয়েছে, দেখলাম বন্যান্ডে আয়োজন, চুয়াডাঙ্গাতে হয়েছে, মেহেরপুরে হয়েছে, বাঁকুড়া হয়েছে, কুষ্টিয়াতে হয়েছে, শুধু ব্যতিক্রম ঝিনাইদহ হলো না। এটা কিন্তু আমাদের প্রশ্ন, যে কেন এই প্রশাসন এত মানে অথর্ব, নাকি প্রশাসন বুঝি নেই? গুরুত্বপূর্ণ দিবস। আচ্ছা, আমি তার সাথে আচ্ছা, আমরা মনে হয় আর কথা না বাড়িয়ে তো আমি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আমি কিছু কথা, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, যেহেতু উনি জাতীয় পর্যায়ের নেতা, আমাদের ঝিনাইদহবাসী এর আগে অনেক জাতীয় পর্যায়ের নেতা ছিলেন, তারা সব প্রয়াত, এবং যেহেতু উনি রাজনীতি থেকে উঠে আসা একটা বারুদ, আমি মনে করব জুলাই বিপ্লব যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে। তো সাংবাদিকদের একটা সমস্যা আছে, সেটা হলো যে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন পত্রিকা অফিস থেকে আমাদের উপর চাপিয়ে দেয় যে আপনারা বিজ্ঞাপন কালেকশন করেন। তো যেহেতু আপনি ঢাকায় থাকেন, মাননীয় তথ্য উপদেষ্টার সাথে আপনাদের হরহামেশা কথা হয়, দেখা হয়, মিটিং হয়, বিজ্ঞাপনগুলো সেন্ট্রালাইজ করা যায় কিনা আগের মতো, যে
ডিএফপিতে পাঠাবে, সেখান থেকে পত্রিকাগুলো দেবে রেশিও অনুযায়ী, তার সার্কুলেশন অনুযায়ী। এইটা দিলে তাহলে কি হবে, এই মফস্বলে যারা সাংবাদিকতা করে তাদের এই বিজ্ঞাপন মধুর পিছনে ছুটে বেড়াতে হবে, তারা তখন নিউজের পিছনে ছুটে বেড়াবে। এখন আমাকেই যদি এখন একজন ফোন করে বলে যে ভাই একটা বিজ্ঞাপন রেডি হয়েছে, আপনি চলে আসেন, তখন আপনাকে কেন ফেলে রেখে আমার চলে যেতে হবে, কেন যদি আরেকজন যে সেটা নিয়ে নেয়, এই আশঙ্কায়। যে কারণে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি ঢাকায় ফিরে যে এই বিজ্ঞাপন ব্যবস্থাটা সেন্ট্রালাইজড হওয়ার একটা মনে হয় প্রক্রিয়া চলছে, আপনি একটু গুরুত্ব দিয়ে যাতে আমাদের এই জিনিসটা যাতে হয়। আর দ্বিতীয়ত, ঝিনাইদহ শহরে অনেক অনেক সরকারি সম্পদ আছে যেখানে সাংবাদিকদের আবাসন করার সুযোগ রয়েছে। আপনি জানেন যে রংপুরে, চিটাগাঙে, বড় বড় শহরে সরকারি জায়গা বরাদ্দ দিয়ে সাংবাদিকদের আবাসন হয়েছে, ঢাকাতেও আছে। ঢাকার কথা বলবো না, আমরা শহরের কথা বলবো। তো ঝিনাইদহে আপনি এরকম একটা ব্যবস্থা করা যায় কিনা যে ঝিনাইদহে বিভিন্ন পাড়ায় যে সরকারি খাস জমি আছে, সেই জমিগুলো সাংবাদিকদের অনুকূলে দিয়ে, প্রেস ক্লাবের অনুকূলে দিয়ে, সেখানে কোনো বহুতল বিশিষ্ট ফ্ল্যাট তৈরি করে, যারা আমাদের এখানে অনেক সাংবাদিক আছে তাদের নিজস্ব বাড়ি নেই, বাড়িঘর নেই। কারণ মফস্বলে যদি কার্ড না বিক্রি করতে হয় তাহলে অনেকের সংসারই চলে না। এই বিষয়গুলো আপনি সেন্ট্রাল নেতা, আপনার কাছে অনুরোধ জানাবো, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভারত দিল্লির তাবেদারি বিরোধী একটা জোট বাংলাদেশে গঠন হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে সব দল সেখানে গেছে। আমার প্রশ্ন হলো যে রাজনীতি, ছাত্র রাজনীতির ভিতরে এর ভিতরে দুটো মিটিং দেখেছি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিবির সহ একটা বেশিরভাগ সংগঠন একটা বৈঠক করেছে, মত বিনিময় করেছে, ঐক্যবদ্ধ হয়েছে, এবং ছাত্র দল এবং গণ অধিকার, আপনার দল, হ্যাঁ ছাত্র অধিকার একটা করেছে। আমার প্রশ্ন হলো যে দিল্লির যে আগ্রাসন বিরোধী, তাবেদার বিরোধী যে আন্দোলন চলছে, এই আন্দোলনে আপনাদের সংগঠন মানে দ্বিধা বিভক্ত কিনা? এই যে দুই মেরুতি দুটো ছাত্র সংগঠন মিটিং করলো, এই বিষয়টা একটু ক্লিয়ার করো। আর আপনি যখন ডিজির সাথে কথা বলবেন, আমাদের এসপির সাথে কথা বলবেন, জুলাই বিপ্লবের পরে আমাদের ঝিনাইদহের যে প্রশাসনিক অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু নেই। আমাদের অনেক সাংবাদিকরা বলেছেন যে উপদেষ্টা হচ্ছে যে পরিবেশ নিয়ে কাজ করেছেন, তিনি এখন এই পরিবেশ উপদেষ্টা, অথচ তিনি সেই কি বলে বজরা আটুনি ফসকা গেল। উনি এমনভাবে হুঙ্কার ছাড়লেন পলিথিন বিরোধী অভিযান, কিন্তু সেই পলিথিন বন্ধ হয়। তাহলে এই যে গভর্নমেন্ট একটা কোন রাজনৈতিক দলের সরকার না, অথচ তারা কার দিকে ভয় করছে, তারা পদক্ষেপ নিতে শক্ত হাতে দমন করতে পারছে না। আমাদের এক সাংবাদিক বলেছে ঘুষ এখনো চলছে। আপনার ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধীদের আপনি এখান থেকে বলে যাবেন, নির্দেশন দিয়ে যাবেন যে এই ধরনের কোন অভিযোগ যদি পায়, ছাত্ররা সেখানে আবার আগের মতো হস্তক্ষেপ করতে বাধ্য হবে। ঝিনাইদহ সদর শিক্ষা অফিসে যেখানে অনলাইন জালিয়াতি করেছে, যেখানে অনলাইন জালিয়াতি করে সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের ঝিনাইদহ শহরের ভিতরে বদলি করেছে, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2 দফা সেখানে অভিযান চালিয়েছে, অথচ সেই কর্মকর্তারা এখনো বহাল এবং তারা খুব মানে প্রাইস পোস্টিং এ কাজ করে যাচ্ছে। এই সব বিষয়গুলো কিন্তু খুব পীড়াদায়ক, আমাদেরকে খুব মানে মানসিক ইয়েতে ফেলে দিচ্ছে। এই জিনিসগুলো আপনি এখানে এসেছেন, আপনি এই ছাত্রদের সমন্বয় করে একটা দিক নির্দেশনা দিয়ে যাবেন, যাতে অফিস আদালতগুলোতে যেহেতু সরকারি কর্মকর্তারা ডিসিশন নিতে পারছে না, সেখানে ছাত্ররা আবার হস্তক্ষেপ করবে, প্রয়োজনে হলে আবার বিপ্লব এই ঝিনাইদহ থেকে শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে। ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো আপনি একটি প্রশ্ন করেছেন, সেটি হলো যে এই ছাত্র সংগঠনগুলো তারা 2 মেরুতে, এটি অত্যন্ত দুঃখজনক। যারা আসলে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলাম, সেখানে রাজনৈতিক দল, সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, সাংবাদিক, আইনজীবী, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, আমরা সবাই একতাবদ্ধভাবে আন্দোলনটা করেছি।
দুঃখজনকভাবে এই একতাবদ্ধ শক্তি এখন নানানভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। নানান জনের নানা এজেন্ডা, নানান ধরনের সুযোগ সুবিধা পাওয়ার আকাঙ্ক্ষা, এই কারণে দেখবেন নানান জন নানান মতলবে কাজ করছে। এই কারণে আমরা দেখেন প্রধান উপদেষ্টা যেদিন জাতীয় সংলাপের আয়োজনটা করলেন, তার আগের দিন সকালে আমি নিজে প্রেস ব্রিফিং করেছি, আমাদের সভাপতি আর একটা প্রোগ্রামে ছিলেন, আমি নিজে সেখানে প্রেস ব্রিফিংয়ের যে হেডলাইন প্রেস বিজ্ঞপ্তি, সেখানে এই সংকট নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জাতীয় সংলাপ ডাকার আহ্বান। তো কাকতালীয়ভাবে হোক আর যে কারণে হোক মিলে গেছে। সকালে ডাকলাম, পরের দিন ওই দিন রাতেই আমাদের সভাপতি আর আমি একসাথে বসে আছি অফিসে। ওই সময় একজন উপদেষ্টা ফোন দিলেন আমাদের সভাপতিকে যে আগামীকাল জাতীয় সংলাপ, এবং আমাদের ওই দিনকার নিউজ মোটামুটি সব গণমাধ্যমে এসেছিল জাতীয় সংলাপ ডাকার আহ্বান গণ অধিকার পরিষদের। তো অবশ্যই সেই নিউজ উপদেষ্টারা দেখেছেন, তাদের কাছে মনে হয়েছে এই মুহূর্তে একটি সংলাপ ডাকা দরকার, একটি সংলাপ দেখেছে। সেখানে কিন্তু ঐক্য সংহতি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং ঐক্য সংহতি যে আসলে বিনষ্ট হয়েছে সেই বিষয়টি আসলে কিভাবে বোঝা যায় যখন আবার ঐক্যের ডাক আছে। যে ঐক্যের ডাক হাসিনার পতনের জন্য হইল, সেই ঐক্যের ডাক আবার এখন কেন আসছে? কারণ ঐক্য বিনষ্ট না হইলে তো আর আসতো না। তার মানে এখন শুধু ছাত্র সংগঠনগুলোর মধ্যে না, রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্য বিনষ্ট হয়েছে। সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগে ডাকলেই যেমনভাবে সবাই চলে যেত তাদের নেতৃত্ব মেনে, এখন তো কেউ যাবে না। এখন বড় দল হিসেবে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে যে আন্দোলন কেন করবে? হাসিনার পতন দরকার ছিল, হয়ে গেছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বক্তব্য ভালো ছিল না, তাদের কারণেই কিন্তু ঐক্যের যে পতন সেটা কিন্তু সূচনাটা শুরু হয়েছে। বিএনপির চেয়ারম্যান সাহেবকে নিয়ে এক ধরনের বক্তব্য এসেছিল। এই বক্তব্যের পরে কিন্তু বিএনপির যারা অ্যাক্টিভিজম করে, লেখালেখি করে, তারা কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিএনপির সিনিয়র নেতারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তো আমি মনে করি যে এই ঐক্য বিনষ্ট হওয়ার পিছনে আমাদের সকলের আসলে দায় আছে। এককভাবে গণ অধিকার পরিষদের দায়, বিএনপির দায়, জামাতের দায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায় না, আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে। আমরা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতে না পারি তাহলে কিন্তু হাসিনা ফিরে আসবে। আমাদের মনে রাখতে হবে, হাসিনা পালিয়ে গেছে, তার কিছু তাবেদার পালিয়ে গেছে, কিন্তু বাকি সবাই কিন্তু দেশেই রয়েছে, বহাল তবিয়তে। প্রশাসনে রয়েছে, পুলিশে রয়েছে, আপনার প্রত্যেকটা সেক্টরে রয়েছে। কোনো জায়গা থেকে কিন্তু হাসিনার দালালরা বিতাড়িত হয় নাই। এটাই সরকারের ব্যর্থতা। দেখেন, এই সরকার যারা ছাত্রদের বুকে যে সকল পুলিশ, র্যাব, বিজিবি গুলি চালালো, তাদের কয়জনকে গ্রেপ্তার করেছে? তাদের অধিকাংশকে গ্রেপ্তার করে নাই, 5-6 জনকে মাত্র হয়তো করেছে। আমার 1500 শহীদ বা 2000 শহীদ, প্রতি শহীদের জন্য যদি আপনি একজন করেও ধরেন, 2000 পুলিশ, র্যাব কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা গ্রেপ্তার করার কথা। গ্রেপ্তার করেছে? গ্রেপ্তার করে নাই। এরপরে দেখেন ডিসি, এসপি যারা 14, 18, 24 সালের ইলেকশনটা করলো, তাদের কয়জনকে চাকরিচ্যুত করে গ্রেপ্তার করেছে? করে নাই। এরপরে দেখেন শেখ পরিবারের একজন এখনো পর্যন্ত আটক হয়েছে। শেখ পরিবারের এতগুলো মন্ত্রী এমপি ছিল, এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করে নাই। যারা ওবায়দুল কাদের সিন্ডিকেট, আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের দল চালাতো, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, আমাদের এই যে কুষ্টিয়ার হানিফ, এরকম যারা আরাফাতগঞ্জ, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, যাদেরকে সবসময় মিডিয়াতে ফটর ফটর করতে দেখতেন, তাদের কয়জনকে গ্রেপ্তার করেছে? সেনা হেফাজতে 626 জন আশ্রয় নিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করে নাই। তার মানে তারা যদি পালিয়ে যায়, তার দায় কিন্তু সরকার এড়াতে পারে না। এই কারণেই আমরা বারবার বলছি, আমাদের এই কথাগুলো শোনেন। হাসিনা ফিরে আসলে এই যে সাংবাদিকরা এখন তো কথা বলতে পারছেন, আমার মনে হয় এইটা আপনাদের ফার্স্ট মিটিং, যে মিটিংয়ে একটি দলের প্রতিনিধি এসেছে আপনাদের কথাগুলো শোনার জন্য, এবং আপনারাও মন খুলে বলতে পারছেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা এই যে কথা বলতে পারছি, মত প্রকাশের স্বাধীনতা আছে, তো এটা তো অন্তত এতটুকু হয়েছে। কিন্তু বাকি যে জায়গাগুলোতে আসলে পরিবর্তন হওয়া দরকার ছিল, সেই পরিবর্তনগুলো আমরা করতে পারি নাই, কিন্তু সেটি সম্ভব। যেহেতু বিপ্লব হয়েছে, হাসিনার পতন হয়েছে, বাকিটা আপনাদের আমাদের করতে হবে। আমাদেরকে আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে যে আমরা একসাথে কাজ করব। ভাই যেটি বললেন, কালের কণ্ঠে সিনিয়র সাংবাদিক এবং রাজনীতিবিদ একে অন্যের পরিপূরক। আমিও একই কথা বলেছি, একজন আর একজনকে ছাড়া
চলতে পারে না। আমি কিন্তু ঝিনাইদহতে এসে কালকে একটা সমাবেশ করেছি, ছোট্ট মানে প্রতিনিধি সভা, ইউনিয়ন যারা প্রতিনিধি ছিল তাদের নিয়ে। আমি পরবর্তীতে কিন্তু আপনাদের কাছে এসেছি, ডিসির কাছে যাইনি, এসপির কাছে যাইনি, অন্য কোনো সুশীল সমাজের কাছে যাইনি, আমি কিন্তু আপনাদের কাছে এসেছি। কারণ আমি মনে করি, আমি তো জানি আমি যে বেঁচে আছি এই সাংবাদিকদের কারণে, তার তো কবেই গুম করে দিত। আমাকে যখন গ্রেপ্তার করে, এখানে আজাদ ভাই আছে না, আজাদ ভাই মনে হয় বাইরে গেছে, আচ্ছা, আমাকে যখন গ্রেপ্তার করে, প্রথম আলোতে একটা নিউজ না হলে, প্রথম আলোতে আজাদ ভাইকে কথা, আজাদ ভাইকে একটু ডাকেন, আজাদ ভাই চলে গেছে, আচ্ছা আজাদ ভাইকে একটু জানাই দিয়েন, প্রথম আলোতে একটা নিউজ না হলে আমি আসলে বাঁচতে পারতাম না। একটা নিউজই কিন্তু আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। সেই নিউজটা কি, যে আমার মা বলেছিল যে আমার মনিকে ভিক্ষা দাও, ওকে মাফ করে দাও। এই নিউজটা প্রথম আলোতে লিড নিউজ হয়েছিল, 1 নম্বর নিউজ যেটাকে বলে। লিড নিউজ হওয়ার পরে আমার মায়ের যে আহাজুরি, আমাকে যখন 15 দিন রিমান্ডে, 10 দিন সাইবার ক্রাইম ইউনিটে রিমান্ড শেষ হয়েছে, ওই সময় আমাকে ধরার সাথে সাথে আমার হাতটা বাঁধে না। প্রথমত আমাকে অন্ডকোষে লাথি মারে, আমাকে নিয়ে গেল পুলিশ ধরে। একজন এডিসি, তার নাম ইশতিয়াক আহমেদ, তিনি একজন বিচারপতির ছেলে, খালেদা জিয়ার যে বিচারক রায় দিয়েছিল তার ছেলে, আমি যতদূর সম্ভবত শুনেছি। ইশতিয়াক আহমেদ আমাকে নেওয়ার সাথে সাথে অন্ডকোষে লাথি উঠে, চেয়ার থেকে উঠে এসে লাথি ঘুষি মারলো। আমি যখন চিৎকার করছি, অন্ডকোষে মারলে তো মানুষ অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, তখন একজন এসআইকে বললো হাত বাঁধতে, হাত বাঁধলো, চোখ বাঁধলো, গামছা দিয়ে মুখ বাঁধলো। এরপরে পুলিশের যে লাঠি সেটা দিয়ে আমাকে অমানবিকভাবে নির্যাতন করলো। আমি যতবার অজ্ঞান হয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, আমাকে ততবার তুলতেছে আর মারতেছে। মানে ওর কথা হলো পড়ে গেলে মারবে, আমি যতবার পড়ে যাচ্ছি আর বেশি মারতেছে। একটা অমানুষ। যাই হোক, ওর বিরুদ্ধে আমি খুব দ্রুতই মামলা করবো, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে। তো আমি যে প্রসঙ্গে আসছিলাম, তা আমি তো পুরো ওই প্রথম মারার পরে কোনো প্রশ্ন না, কিচ্ছু না, জাস্ট আমাকে বলছে যে গালি দিয়ে যে আমি শেখ হাসিনাকে কটূক্তি করেছি। তো যাই হোক, এরপরে একটা নার্ভাসনেস, একটা ভয় তো আতঙ্কে কাজ করে যে আমাকে কি এরা মেরে ফেলবে। তো এরপরে যেটা হলো যে ডিএমপিতে আমি 10 দিন রিমান্ডে ছিলাম, মানসিক নির্যাতন, এনএসআই, ডিজিএফআই, নানান ধরনের সংস্থা আসতো, এমনভাবে ভয় দেখাতো যে আসলে নার্ভাসনেস কাজ করে। যাই হোক, তারপরে আমাকে ডিবিতে 5 দিনের রিমান্ডে নিল। এটা ছিল আপনার ডিএমপি সাইবার ক্রাইম ইউনিট, ওটাও ডিবি, হ্যাঁ, ওরা সাইবার ক্রাইম নিয়ে কাজ করে। এখানে 10 দিন, এরপরে ডিবিতে, যে ডিবি আপনারা আমরা সবাই চিনি, ওই ডিবিতে 5 দিন। তো যেদিন আমাকে রিমান্ডে দিল, আমি তো আরো, ডিবি মানে তো একটা আতঙ্কের নাম, একটা ভয়ের নাম। মানুষ একজন মাস্তানকে যতটা না ভয় পায়, তখন ডিবির নাম শুনলে কিন্তু বেশি ভয় পায়, এই ডিবি আইছে, হ্যাঁ না। এখন দেখবেন অনেক মারা কিন্তু সন্তানদের মানে ঘুম পাড়ায়, ডিবি আসছে এই ভয় দেখিয়ে। তো যাই হোক, ভয় তো আমিও পেয়ে গেলাম। যে এবার বুঝে আমাকে নিয়ে গেলো, আমি দেখছি লাঠি রাখা, লাঠির দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে তাকাচ্ছে। আমার ভাইয়ের জন্য একটু শেয়ার করছি, শেষ করে দিচ্ছি। তো একবার লাঠির দিকে, একবার আমার দিকে, আমি তো পুরো থরথর করে কাঁপতেছি, আমার মনে হয় মেরে ফেলতে পারে। তো যাই হোক, পরে প্রথম আলোর পত্রিকা দেখলাম তার কাছে, সে পত্রিকা রেখে দিয়েছে সামনে। পত্রিকাটা দেখে মূলত আমাকে ডাকছে। সেখানে দেখলাম যে আমার মার ছবি, আমার ছবি, একদম লিড নিউজ। ওই ছবিটা দেখে আমি থরথর করে, মানে আমার চোখ দিয়ে মানে জল, আমি নিজেকে থামাতে পারতেছি না। তো যাই হোক, ওই একটা নিউজ আমাকে আসলে জালিমদের হাত থেকে রক্ষা করেছিল, নয়তো হয়তো ডিবিতে নিয়ে অত নির্যাতন করে আমাকে হয়তো পঙ্গু বানিয়ে ফেলতো। সে আমাকে একটা কথা বলেছিল, আমার মনে আছে, সেই ডিবি, তিনি এসি ছিলেন, তিনি বলেছিলেন যে আমানুল্লাহ আমান, এই নামটা মনে আছে, তারা তো আসলে ধনীর ছেলে, তারা রাজনীতি তাদের সাথে মানায়। তুমি, তোমার মা এত কষ্ট করে তোমাকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, তুমি কেন রাজনীতিতে আসলা, তুমি কেন আন্দোলনে গেলা, তুমি পড়তা, পড়ে চাকরি পাইতা, ভালো ডিপার্টমেন্টে পড়ো, তুমি সহজে চাকরি পেয়ে যেতে, তুমি কেন এগুলোতে আসলা। সে আমাকে এই কথা বলেছিল। তো যাই হোক, এখন অনেকে দেখলে চুমা দেয়, আদর করে যে তোমরাই সঠিক ছিল। আমি আর একটা ইতিহাস আপনাদের সাথে বলি। দেখেন, যে মেজর জেনারেল ইব্রাহিম শেখকে চিনেন, কিছুদিন আগে আমাকে ফোন দিয়েছে, ফোন দিলে মানে মেসেজ দিয়েছে, আমি তাকে ফোন ব্যাক দিলাম। তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমি বললাম, দাদু ভাই, মানে ভাই, আপনার ছোট ভাই রাশেদ যেটা বলেছিল আজকে কি সঠিক হয়েছে? আপনাকে আমি নিষেধ করেছিলাম ইলেকশনে যেন না। হ্যাঁ, আমি নিজেও যাইনি। তার বাসায় কিন্তু ডিজিএফআই সদস্যরা আসে এবং সেখানে সে আমাদের দাওয়াত দিয়ে ডাকে। আর ডিজিএফআই আছে নাকি কে আছে আমি তো জানি না, তার সাথে ভালো সম্পর্ক, ডাকছে, গিয়েছি। তো সেখানে যাওয়ার পরে ইলেকশনের কথা বলে। তো আমি সেটি শুনে আমি পরবর্তীতে আমার কাছে মনে হয় যে মেজর ইব্রাহিম তো একটি মানে ষড়যন্ত্র শুরু করেছে। তখন আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আপনার নজরুল ইসলাম খান, তার বাসায় ছুটে যাই। আপনারা একটা অডিও শুনেছেন মেজর জেনারেল ইব্রাহিমের সাথে তারেক রহমানের একটা অডিও শোনেন না? ওই তথ্যটা কিন্তু আমি ফাঁস করেছিলাম, জাস্ট আপনাদেরকে প্রথম বললাম। আমি নজরুল ইসলাম খান ভাইকে বলে যে ভাই, আপনি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে দেন।
তিনি যাতে ইব্রাহিম সাহেবকে একটু কনভিন্স করে এবং যাতে ইলেকশনটা না যায়, তাকে থামাইতে না পারলে অনেক ইলেকশন যাবে, তাকে দেখা দেখি। তো যাই হোক, ওইটা কিন্তু